17 জুন 2009 কর্ণাটকের একটা জনবহুল বাস স্ট্যান্ডের লেডিস ওয়াশরুমের বাইরে ভিড় করে দাঁড়িয়ে আছে প্রায় 100 খানেক মানুষ। প্রত্যেকের চোখে মুখে একটা চাপা উত্তেজনা। কেউ কেউ রুমাল দিয়ে নাক ঢেকে একে ওকে জিজ্ঞেস করছে কি হয়েছে এখানে, কিন্তু কেউই স্পষ্টভাবে কিছুই বলতে পারছে না। শুধু এটুকু বোঝা যাচ্ছে সকাল থেকেই একটা টয়লেটের দরজা ভেতর থেকে বন্ধ, আর ওই দরজার ভেতর থেকে বেরিয়ে আসছে একটা তীব্র দুর্গন্ধ। অনেক ডাকাডাকির পরেও ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছে না, অথচ গন্ধটা এতটাই তীব্র যে ওখানে দাঁড়িয়ে থাকা যায় না। অবশেষে ঘন্টা দুয়েক নিজেরা চেষ্টা করার পর কয়েকজন স্থানীয় লোকেরা মিলে খবর দিল পুলিশ স্টেশনে। পুলিশ এসে সবার প্রথমেই জায়গাটা ফাঁকা করে দেখার চেষ্টা করলো টয়লেটের ভেতরে, কিন্তু না, বাইরে থেকে তেমন স্পষ্ট কিছুই দেখার উপায় নেই। দরজাটা ভাঙতে হবে। দরজাটা ভেঙে যখন পুলিশ টয়লেটের ভেতরে যায় এবং সেখানে গিয়ে যে দৃশ্য দেখে তারা, সেটা দেখার জন্য প্রস্তুত ছিল না কেউই। তারা দেখতে পায় টয়লেটের মেঝেতে পড়ে আছে এক যুবতীর মৃতদেহ। দেহটা খুব বেশি পুরনো নয়, তাই সদ্য পচতে শুরু করেছে, আর এই তীব্র দুর্গন্ধটাও এখান থেকেই ছড়িয়ে পড়েছে চারপাশে। মেয়েটির পরনে বিয়ের সাজ, অথচ গায়ে কোনো গয়নাগাটি নেই। যেহেতু ভেতর থেকে দরজাটা বন্ধ ছিল, তাই পুলিশ এক প্রকার ভেবেই নিয়েছিল এটা নিছকই আত্মহত্যা। হয়তো বাড়ির লোক জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আর কোনো উপায় না পেয়ে আত্মহত্যা করেছে মেয়েটি। কিন্তু কেসটা বাইরে থেকে যতটা সহজ মনে হচ্ছিল ততটা সহজ ছিল না, কারণ 2003 থেকে 2009 এই 6 বছরের মধ্যে কর্ণাটকের বিভিন্ন এলাকায় পাবলিক টয়লেট থেকে এরকম 20টি মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এবং এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না, এটা নিশ্চয়ই কোনো কোল্ড ব্লাডেড প্রি প্ল্যান্ড মার্ডার। কিন্তু যদি এটা মার্ডারই হয়, তাহলে টয়লেটের দরজা ভেতর থেকে কি করে বন্ধ হলো? নমস্কার, আমি অপূর্ব, আর আজ আমি আপনাদের এমন এক সিরিয়াল কিলারের কথা বলবো যে শুধু একজন সিরিয়াল কিলারই নয়, পেশায় একজন শিক্ষক। এবং ইনিই বোধহয় ভারতবর্ষের একমাত্র সিরিয়াল কিলার যে কোর্টে নিজের কেস নিজেই লড়েছে। 6 বছরে মোট 20টা খুন, প্রত্যেকেরই বয়স 25 থেকে 35। এবং সব থেকে বড় কথা, এই খুনগুলো এতটাই নিখুঁত ছিল যে দীর্ঘ 5 বছর ধরে পুলিশ এই খুনগুলোকে নিতান্তই সুইসাইড বলে ধরে নিত। তারপর 2009 সালে এমন একটা ঘটনা ঘটে যায়, যে ঘটনা এই পুরো ষড়যন্ত্রটাকে ফাঁস করে দেয়। কি সেই ঘটনা? কেনই বা শুধুমাত্র কম বয়সী মেয়েদেরকে টার্গেট করতো এই সিরিয়াল কিলার? আর কিভাবেই বা এত নিখুঁতভাবে খুনগুলো করতো সে? এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের কেস, দ্য কেস অফ মোহন কুমার বিবেকানন্দ। কর্ণাটকের বন্তওয়াল জেলার একটা ছোট্ট গ্রাম বাড়িমারু, আর এই গ্রামেই বসবাস করে 22 বছর বয়সী অনিতা। 15 জুন 2009 সকালবেলা অনিতার বাড়ির লোক একটা চিঠি খুঁজে পায়। চিঠিতে লেখা ছিল, আমি আমার প্রেমিকের সাথে বিয়ে করতে যাচ্ছি, আমাকে প্লিজ খোঁজার চেষ্টা করো না। চিঠিটা পাওয়া মাত্রই হইচই পড়ে গেল অনিতার বাড়িতে। বাড়ির সবাই আন্দাজ করে নিল তাদের মেয়ে অনিতা হয়তো গ্রামের এক মুসলিম যুবকের সাথে পালিয়ে গেছে, কারণ অদ্ভুতভাবে ওই দিন সকাল থেকে ওই যুবককেও আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আশা করি বুঝতেই পারছেন সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে। বাড়িমারু গ্রামে এর আগেও ধর্মের নামে অনেক অশান্তি হয়েছে, এটা নতুন কিছু নয়। কিন্তু এইবার দুদিন যেতে না যেতেই ঘটনাটা রূপ নিল কমিউনাল রাইটসের। শুরু হলো হিন্দু মুসলিম দাঙ্গা, এবং কয়েকদিনের মধ্যেই এই দাঙ্গা এমন রূপ নেয় যে সাধারণ মানুষ পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দিতে উদ্যত হয়। তখন চাপের মুখে পড়ে প্রশাসন একটা স্পেশাল সার্চ অপারেশন চালায় অনিতা আর ওই ছেলেটিকে খুঁজে বার করার জন্য। কিন্তু অদ্ভুতভাবে অপারেশন শুরু হতে না হতেই ওই ছেলেটি নিজে থেকেই এসে আত্মসমর্পণ করে বাড়িমারু পুলিশ স্টেশনে। এই সার্চ অপারেশনের মাথা ছিলেন বাড়িমারু থানার ইনচার্জ ইন্সপেক্টর নানজুন্ডে গৌড়া। তিনি ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ওই ছেলেটির সাথে অনিতার কোনো সম্পর্কই নেই, বরং ছেলেটি অনিতার ব্যাপারে কিছু জানেও না। সে অন্য কোনো কাজে কিছুদিনের জন্য গ্রামের বাইরে গিয়েছিল। তারপর ফিরে এসে যখন শুনতে পায় তাকে এইভাবে খোঁজা হচ্ছে, তখন সে নিজে থেকেই পুলিশ স্টেশনে এসছে। কিন্তু গ্রামের লোকজন এসব কিছু শুনতে নারাজ, তাই আবহাওয়া শান্ত হওয়া পর্যন্ত ছেলেটিকে পুলিশ প্রোটেকশনে রাখার সিদ্ধান্ত নেয় পুলিশ। অন্যদিকে বন্তওয়াল জেলার বাইরেও পুলিশ অনিতার ছবি পাঠিয়ে খোঁজ চালাতে শুরু করে। খুঁজতে খুঁজতে বাড়িমারু গ্রাম থেকে প্রায় 107 কিলোমিটার দূরে হাসান পুলিশ স্টেশন থেকে একটা খবর আসে। এই ছবির সাথে মিলছে এমন একটি
মেয়ের লাশ পাওয়া গেছে একটা বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেটের ভেতরে, যে মৃতদেহের কথা একদম ভিডিওর শুরুতেই বললাম। তারপর পুলিশ প্রোটোকল অনুযায়ী অনিতার বাবা মাকে ডেকে পাঠায় দেহটা শনাক্ত করার জন্য। প্রথম দিকে পুলিশ এই ঘটনাটাকে আত্মহত্যার কেস ভেবে নিলেও এবার বেশ কিছু প্রশ্ন জাগে পুলিশের মনে। যদি অনিতা সত্যি বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে থাকে, তাহলে আত্মহত্যা করবে কেন, তাও আবার নিজের বাড়ি থেকে 107 কিলোমিটার দূরে একটা পাবলিক টয়লেটের ভেতরে? আর অনিতা তার চিঠিতে যে প্রেমিকের কথা বলেছিল, সেই প্রেমিকই বা এখন কোথায়? এই সমস্ত প্রশ্ন সাথে সাথে এই গোটা ইনভেস্টিগেশনটার মোড় ঘুরিয়ে দিল। যে স্বল্প বিশ্ব আবিষ্কারের জন্য পুলিশ বেরিয়েছিল, সেই খোঁজই তাদের নিয়ে দাঁড় করালো এক অন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের সামনে। পুলিশের কাছে তখন সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে অনিতা তার চিঠিতে যে প্রেমিকের কথা বলেছিল তাকে খুঁজে বার করা। তদন্ত শুরু হয় অনিতার পরিবার এবং প্রতিবেশীদের দিয়ে, কিন্তু তাদের সাথে কথা বলে সেরকম কিছু জানা যায় না। তখন পুলিশ অনিতার মোবাইল নাম্বারের সিডিআর দেখা শুরু করে। বলে রাখি, সিডিআর এর ফুল ফর্ম হচ্ছে কল ডায়ালিং রেকর্ড। সেই রেকর্ড চেক করতে করতে পুলিশ দেখতে পায় বিগত বেশ কিছু মাস ধরে অনিতা পার্টিকুলার একটা নাম্বারে প্রায় প্রতিদিনই কথা বলতো, তাও আবার দিনে 8-9 ঘন্টা করে। ওই নাম্বারটা রেজিস্টার ছিল কাবেরী নামের একটি মেয়ের নামে। টেলিকম কোম্পানি থেকে অ্যাড্রেস নিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে যায় কাবেরীর বাড়িতে। আর এখানেই আসে এই গল্পের আসল টুইস্ট। কাবেরীর বাড়ি গিয়ে পুলিশ জানতে পারে গত কয়েক মাস ধরে কাবেরীর নিখোঁজ, এবং যাওয়ার আগে কাবেরীও বাড়িতে ঠিক একই রকম ভাবে একটা চিঠি রেখে গেছিল, যেটার মধ্যে লেখা ছিল, আমি আমার প্রেমিকের সাথে বিয়ে করতে যাচ্ছি, তোমরা আমাকে আর খোঁজার চেষ্টা করো না। এবং এখান থেকেই এই কেসটা একটা সাধারণ সুইসাইড কিংবা মার্ডার কেস থেকে মোড় নেয় সম্পূর্ণ অন্যদিকে। পুলিশ তাড়াতাড়ি করে কাবেরীর ফোনের সিডিআর বের করে এবং সেখান থেকে উঠে আসে আরো 2টো নম্বর। তারা দুজনেও মেয়ে, একজন কর্ণাটকের পুত্তুর গ্রামের ভিনুতা আর অপরজন কালাশগারুর পুষ্পা। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে এই দুজনও প্রায় বছর দেড়েক ধরে নিখোঁজ। এইভাবে প্রথমে অনিতার ফোন থেকে কাবেরী, কাবেরীর ফোন থেকে পুষ্পা এবং পুষ্পার ফোন থেকে পরে আরো একজন করে মোট 20 জন মেয়ের নাম বের করে পুলিশ, এবং সেই 20 জনের প্রত্যেকেই অনেক দিন ধরে মিসিং। ওই 20 জনের প্রত্যেকেই বাড়িতে চিঠি লিখে কোনো এক অজ্ঞাত প্রেমিকের সাথে পালিয়েছে। এরপর আর কিছুই বুঝতে বাকি রইল না পুলিশের। পুলিশ এক প্রকার শিওর হয়ে গেল এটা কোনো হিউম্যান ট্রাফিকিং গ্যাং এর কাজ। কিন্তু পুলিশ তখনও আন্দাজ করতে পারেনি এর পেছনে কোনো গ্যাং নয়, বরং রয়েছে শুধুমাত্র একটা মানুষ। 20টা নম্বর ট্র্যাক করতে করতে পুলিশ দেখতে পায় এই প্রত্যেকটা নম্বর বিভিন্ন সময়ে একটা ফোন থেকেই অন হয়েছে। পুলিশ তৎক্ষণাৎ সেই ফোনের IMEI নাম্বার দিয়ে ফোনটা খুঁজতে আরম্ভ করে এবং কদিনের মধ্যে সেটা পেয়েও যায়, কিন্তু একটা 13 বছরের বাচ্চার হাতে। পুলিশ ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করে জানতে পারে এই ফোনটা তার এক আঙ্কেল তাকে গিফট করেছে, এবং সেই আঙ্কেলের নাম মোহন কুমার বিবেকানন্দ। মোহন কুমার বিবেকানন্দ জন্ম 1963 সালে কর্ণাটকের কন্নানাতে। মোহন ছোটবেলা থেকেই খুব গরিব পরিবারের মানুষ হলেও পড়াশোনায় ছিল তুখোড়, তাই 1980-র দিকে শ্রীদি প্রাইমারি স্কুলে প্রথম চাকরি হয় মোহনের। তারপর 3টে বিয়ে করেছিল মোহন। তার প্রথম বিয়ে তারই এক স্টুডেন্ট ম্যারির সাথে, কিন্তু কয়েক বছরের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়, এবং ডিভোর্সের পরপরই মোহন বিয়ে করে মঞ্জুলা নামের আরেকজন মহিলাকে, এবং তার 1-2 বছর পর শ্রীদেবী নামের আরেকজনকে বিয়ে করে মোহন। মাসে 15 দিন শ্রীদেবীর কাছে থাকতো আর বাকি 15 দিন থাকতো মঞ্জুলার কাছে। মোহনের 2 স্ত্রী একে অপরের ব্যাপারে জানতো এবং তাদের বিশেষ সমস্যাও ছিল না এই ব্যাপারে। তো স্কুলের চাকরি, 2 বউ এবং 1 সন্তানকে নিয়ে ভালোই চলছিল মোহনের। কিন্তু 2003 সালের শুরুর দিকে হঠাৎ করেই মোহন চাকরিটা ছেড়ে দেয়, এবং চাকরি ছাড়ার পর মোহন কি করে আর কোনো তথ্য পুলিশের কাছে নেই। পুলিশ খোঁজ খবর নিয়ে মোহনের ব্যাপারে শুধু এটুকুই জানতে পারে, কিন্তু এই তথ্যের উপর নির্ভর করে তো কাউকে গ্রেফতার করা যায় না, তাই পুলিশ ঠিক করে ওকে হাতে নাতে ধরতে হবে। পুলিশ তখন মোহনের বর্তমান ফোন নাম্বারের সিডিআর চেক করতে শুরু করে, এবং সেখান থেকে জানতে পারে এখন সুমিত্রা নামের একটি মেয়ের সাথে কথা হয় মোহনের। পুলিশ সাথে সাথে চলে যায় সুমিত্রার সাথে কথা বলতে, এবং সমস্তটা বুঝিয়ে বলার পর সুমিত্রা বুঝতে পারে সবটা। তখন সুমিত্রা জানায় মোহন তাকেও বিয়ের প্রস্তাব দিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কথা বলেছে। পুলিশ ঠিক এরকমই একটা সুযোগের অপেক্ষায় ছিল। পুলিশ এরপর সুমিত্রার কাছ থেকে সাহায্য চায় মোহনকে হাতে নাতে গ্রেফতার করার জন্য। যদিও সুমিত্রা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু এতগুলো মেয়ের সাথে এরকম নৃশংস ঘটনার কথা শুনে ফাইনালি সুমিত্রা পুলিশকে হেল্প করতে রাজি হয়ে যায়। এরপর আসে 28শে অক্টোবর 2009। মোহনের সাথে সুমিত্রার দেখা করার দিন ঠিক হয়, এবং এই ফাঁদে পা দিয়েই সুমিত্রার সাথে দেখা করতে গিয়ে বাস স্ট্যান্ড থেকেই পুলিশের হাতে গ্রেফতার হয় মোহন কুমার।
কিন্তু শুধু গ্রেফতার করলেই তো হবে না, কোর্টে প্রমাণ করতে হবে। পুলিশ এখন অবধি যা যা হাতে পেয়েছে সেগুলো মোহনকে দোষী প্রমাণ করার জন্য যথেষ্ট নয়, কারণ প্রত্যেকটা মৃতদেহই পাওয়া গেছে এমন একটা জায়গায় যেটা ভেতর থেকে বন্ধ। আর এখান থেকেই শুরু হয় এই গল্পের সব থেকে ইন্টারেস্টিং চ্যাপ্টার। ইন্টারোগেশনে মোহনের মুখ থেকে কথা বার করা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। সে কিছুতেই কিছু বলতে নারাজ, কিন্তু তারপর পুলিশের 3rd ডিগ্রি পড়ার পর মোহন নিজের মুখে স্বীকার করে সবটা। 2003 সালে চাকরি ছাড়ার পর ঘর সংসার চালানোর জন্য এক অন্য পথ বেছে নেয় মোহন। সে মেয়েদেরকে টার্গেট করতে শুরু করে, বিশেষ করে 25 থেকে 35 বছর বয়সী মেয়েদের, যাদের কোনো কারণে বিয়ে হচ্ছে না এমন মেয়ে। মোহন প্রথমে নিজের পরিচয় বদলে তাদের সাথে বন্ধুত্ব করত। কখনো কুমার, কখনো সুজিত, বিভিন্ন নামে নিজেকে বড় সরকারি অফিসার হিসেবে পরিচয় দিত মেয়েদের কাছে। যদিও এর পেছনে একটা কারণ আছে, কারণ সরকারি চাকরি থাকলেই তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়, আর উল্টো দিকে সন্দেহেরও কোনো জায়গা থাকে না। এইভাবে টার্গেটের সাথে বেশ কিছু মাস কথা বলার পর বা বলা ভালো প্রেম করার পর মোহন সোজা বিয়ের প্রস্তাব দিত মেয়েদেরকে। এবং যেমনটা বললাম, মোহন দেখে দেখে এমন মেয়েই টার্গেট করত যাদের বিয়ে হচ্ছে না, তাই মেয়েরা কখনোই এই প্রস্তাবে না করতে পারতো না। আর মোহন এটা খুব ভালো করেই জানতো এই মেয়েদের বাড়ির লোকেরা কখনোই প্রেম করে বিয়ে ব্যাপারটা মেনে নেবে না, তাই অন্য কোনো অপশন না পেয়ে শেষে বাড়ি থেকে পালিয়ে যাওয়াতেই রাজি হয়ে যেত মেয়েরা। মোহন নিজেই বলে দিত পালানোর আগে ঠিক কি কি করতে হবে। বিয়ের জন্য ক্যাশ, টাকা পয়সা, গয়নাগাটি এসব নিয়ে একটা চিঠি লিখে মেয়েরা চলে আসতো মোহনের কাছে। মোহন তখন সেই মেয়েদের নিয়ে চলে যেত গ্রাম থেকে অনেক দূরে কোনো শহরে, যাতে গ্রামের লোকজন কোনো খবরই না পায়। শহরে গিয়ে কোনো হোটেল বুক করে সেখানে রাত কাটাতো মোহন এবং সেই মেয়েটি। মেয়েদের সাথে ফিজিক্যাল হওয়াটাই তার প্রথম লক্ষ্য, কারণ মেয়েটির সাথে ফিজিক্যাল না হতে পারলে মোহনের পরের প্ল্যানগুলো ঠিকঠাক করে কাজ করবে না। তাই রাত্রিবেলা মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করত মোহন, এবং তারপর ঘুমিয়ে পড়তো সেখানেই। পরের দিন সকালবেলা দুজনে একদম সেজে গুজে বেরাতো বিয়ে করতে। কিন্তু যখন বিয়ে করতে বেরাতো তখন মোহন মেয়েদেরকে বলতো এত গয়না পরে বাইরে যাওয়া ঠিক হবে না, এগুলোকে হোটেলেই রেখে যাওয়া ভালো। মোহনের কথা মতো সমস্ত গয়নাগাটি নিজেই খুলে হোটেলে রেখে যেত মেয়েরা। তারপর মোহন সেই মেয়েকে নিয়ে চলে যেত কোনো বাস স্ট্যান্ড কিংবা যেখানে পাবলিক টয়লেট আছে এমন কোনো জায়গায়, এবং সেখানে গিয়েই মোহন চালতো তার শেষ চাল। মোহন সেই মেয়েটিকে বলতো, কাল রাতে ইন্টিমেট হওয়ার সময় আমার হয়তো কোনো ভুল হয়ে গেছে, হয়তো কিছুই হবে না, কিন্তু তাও আমি রিস্ক নিতে চাই না। আমার কাছে একটা আইপিল আছে, এটা তুমি খেয়ে নাও। আর ওই পিলেই থাকতো সাইনাইড। মোহন মেয়েদেরকে এটাও বলে দিত পিলটা খাওয়ার সাথে সাথে হয়তো গা গুলিয়ে উঠতে পারে বা বমি পেতে পারে, তাই তারা যেন টয়লেটের ভেতরে গিয়ে পিলটা খায়। এবং নিজের ভালোবাসার উপর বিশ্বাস করেই মেয়েগুলো নিজের হাতেই খেত এই বিষাক্ত ওষুধ। তারপর আর কি, মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই বন্ধ টয়লেটের ভেতর মৃত্যু। কেউ জানতেও পারতো না ভেতরে কে আছে বা কি হয়েছে। তারপর মোহন সেখান থেকে সোজা চলে যেত হোটেলে, এবং সেখানে গিয়ে সমস্ত গয়না এবং টাকা পয়সা নিয়ে ফিরে যেত নিজের বাড়ি। এবং এই একই প্যাটার্নে 2003 থেকে 2009 অবধি কর্ণাটকের বিভিন্ন লোকেশনে 20 জন মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে মোহন। পুলিশ মোহনের বাড়ি থেকে সাইনাইড ভর্তি পিলের 3টে শিশি উদ্ধার করে, এবং তারপর আদালতে পেশ করা হয় মোহন কুমারকে, ওরফে সাইনাইড মোহনকে। কেসটা আদালতে যাওয়ার পর কোনো উকিল মোহনের হয়ে কেস লড়তে রাজি হচ্ছিল না, তাই শেষে মোহন নিজেই নিজের কেস লড়ার সিদ্ধান্ত নেয়। আদালতে বারবার নিজের বয়ান বদলে ক্রস কোয়েশ্চেন করে নানাভাবে বাঁচার চেষ্টা করেছিল মোহন, কিন্তু কোনো লাভ হয়নি। শেষে 2013 সালে কোর্ট থেকে মোহনকে ফাঁসির সাজা শোনানো হয়, কিন্তু মোহন আবার হাইকোর্টের দ্বারস্থ হয়ে মার্সি পিটিশন জমা করে, এবং ফাইনালি 2017 সালে মোহনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় উচ্চ আদালত। বর্তমানে মোহন কুমার হিন্দেলগঞ্জ জেলে বসে বিভিন্ন আইনের বই নিয়ে পড়াশোনা করছে এবং চেষ্টা করছে কিভাবে নিজের সাজা কমানো যায়। তো এই ছিল আমাদের আজকের কেস সাইনাইড মোহন। কি মনে হয়, মোহনের সাজা কি কমানো উচিত? জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি এরকম রিয়েল ক্রাইম ডকুমেন্টারি দেখতে পছন্দ করেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।